অনেকেই আমাকে আজকাল বলেন যে কি ভাই আপনি তো বা আপনারা তো বলেন ইনুস চলে যাবে, এই আজ যায় কাল যায়, অথচ ইনুসের যাওয়ার তো কোনো লক্ষণ নাই। সে তো বরং অনেক এক প্রতিদিনই সে নতুন নতুন ভাবে আবির্ভূত হচ্ছে। তার তো যাওয়ার তো লক্ষণ নাই, বরং সে এমন ভাব যে সে প্রতিদিন স্ট্রঙ্গার হচ্ছে। তো আসলে ঘটনাটা কি? তো আমি নিজেও এই প্রশ্নটার উত্তরটা গত কয়েকদিন ধরে খোঁজার চেষ্টা করেছি এবং আমি দেখলাম, এবং আমি আবারও নিশ্চিত করে বলছি যে ডক্টর মোহাম্মদ ইউনূস খুব দ্রুতই চলে যাবেন। মানে বিষয়টা হয়েছে যে তার প্রস্থানটা যেসব জাতীয় এবং আন্তর্জাতিক ফ্যাক্টরের উপরে নির্ভর করে, সব জাস্ট মানে সবকিছু ঠিক হয়ে আছে, কিন্তু একেবারে শেষ মুহূর্তে কাজগুলো হচ্ছে না। যেমন ইন্টারন্যাশনালি ইউক্রেন নিয়ে এই মুহূর্তে আমেরিকা, রাশিয়া এবং ইউরোপ অনেক বেশি ব্যস্ত। সো ন্যাচারালি ইউক্রেন নিয়ে ব্যস্ত থাকায় এই দক্ষিণ এশিয়া নিয়ে তারা সময় দিতে পারছে না। তো এটা একটা অন্যতম কারণ। আরো কিছু ছোট ছোট কারণ আছে যার জন্য এই একটু একটু করে যে ঘটনাগুলো ঘটার কথা বাংলাদেশে সেটা একটু করে পিছিয়ে যাচ্ছে। কিন্তু ডক্টর ইউনূস জেনে গেছে যে হি হ্যাজ টু গো। কিন্তু এই অবস্থানে ডক্টর ইউনূস না থেকে আপনি থাকলে কি করতেন? ন্যাচারালি যেই থাকুক সে কিন্তু একটা মরণ কামড় দেওয়ার চেষ্টা করবে, যে একদম শেষ মুহূর্ত পর্যন্ত চেষ্টা করবে যাতে তার চলে যেতে না হয়। এমনি আমরা জানি যে একটা ডুবন্ত মানুষ নদীতে একটা খড়কুটো পেলেও সেটা আঁকড়ে ধরতে চায়। তো ডক্টর ইউনূসের অবস্থা হয়েছে সেই ডুবন্ত অবস্থায় আছে, কারণ বাংলাদেশের ভেতরে তার গ্রহণযোগ্যতা একেবারে তলানিতে চলে গেছে এবং তিনি দেশ পরিচালনায় অ্যাবসলিউটলি ব্যর্থতার পরিচয় দিয়েছেন। এই যে খুব রিসেন্টলি মানে কিছুদিন পর তো ডক্টর ইউনূস ইন্টারন্যাশনাল মিডিয়ায় সাক্ষাৎকার দেন এবং সেই সাক্ষাৎকারগুলোতে তিনি এত চমৎকার করে মসৃণভাবে মিথ্যে বলেন যে তার এই মিথ্যে বলাটা একটা শিল্পের পর্যায়ে চলে গেছে। যেমন বিবিসিতে সাক্ষাৎকার দিলেন এবং দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি যা কিছু নেগেটিভ তিনি একদম সাক্ষাৎ অস্বীকার করেন। তো গার্জিয়ানের সাংবাদিক তিনি চমৎকার একটা রিপোর্ট করেছেন। তিনি ইউনূসের ভার্সনটাও রেখেছেন, আবার বাংলাদেশের প্রকৃত অবস্থাটাও তুলে ধরেছেন এবং তিনি চমৎকারভাবে বলেছেন যে ঢাকা শহরের রাস্তায় হাঁটলে একেবারে মানে দম বন্ধ করা একটা পরিস্থিতি এবং বাংলাদেশ খাদের কিনারে এসে দাঁড়িয়েছে। তো এই যে যখন উনি ব্যর্থ দেশের ভেতরে, এবং সেটা মানে নিন্দুকেরা বলে যে এই যে উনি বিদেশে এত মিডিয়া সাক্ষাৎকার দেয় সবই তার যে পাবলিক রিলেশনস উইংটা আছে তারা করে। এটা যে শুধু বাংলাদেশের পাবলিক রিলেশনস উইং তা না, তার গ্রামীণ আমেরিকা আছে, সেটা তিনি চেয়ারম্যান। সো এবং এগুলোর সাথে অনেক নগদ টাকার লেনদেন জড়িত, অর্থাৎ তিনি তার এই পাবলিক রিলেশনসের জন্য প্রচুর টাকা খরচ করেন। সো এবং তারই রেজাল্ট তিনি পান, এই যে বিভিন্ন মিডিয়ায় কথা বলেন এবং তিনি অধিকাংশ কথাই মিথ্যে বলেন। এবং গার্জিয়ানের এই সাংবাদিক আমাদের চোখে আঙ্গুল দিয়ে বাংলাদেশের প্রকৃত অবস্থাটা তুলে ধরেছে। তো এখন ডক্টর ইউনূস কি করছেন? ডক্টর ইউনূস রক্ষা পাওয়ার জন্য তার শেষ ভরসাস্থল আমেরিকার ক্লিন্টন ফাউন্ডেশন এবং জর্জ সরস পরিবারের যে ওপেন ফাউন্ডেশন, এই দুইটার উপরে নির্ভর করেছে। এবং আপনারা জানেন যে গত 21 থেকে 24 জানুয়ারি সুইজারল্যান্ডের ডাভোস শহরে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের যে বার্ষিক সম্মেলনটা হয়েছিল সেখানে ডক্টর ইউনূস যোগ দিয়েছিলেন এবং তিনি 47টা মিটিং করেছেন। এবং এমন একটা ভাইব দেওয়া হচ্ছে যে এই 47টা মিটিংয়ের মধ্য দিয়ে তিনি বোধহয় বিশাল কিছু দেশের জন্য অর্জন করে ফেলেছেন। আমার ধারণা ছিল যে এরপরে বোধহয় ডোনেশন আর ডোনেশন, ডোনেশন আর ডোনেশন, মানে বাংলাদেশে আর টাকার অভাব থাকবে না। হ্যাঁ, কিন্তু এই যে উনি 47টা মিটিং করলেন, এছাড়াও তিনি কিন্তু আরো 2টো মিটিং করেছেন। সেই 2টো মিটিং ছিল খুব গোপন মিটিং। সেই গোপন মিটিংয়ের কথা কিন্তু তার প্রেস উইং থেকে বা তাদের পক্ষ থেকে বলা হয়নি। এই 2টো মিটিং তিনি কার সাথে করেছেন? তিনি একটা করেছেন ক্রিস্টিন লাগার্ডের সাথে, আর একটা করেছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সাথে। ক্রিস্টিন লাগার্ড হলো IMF এর সাবেক প্রাক্তন প্রধান এবং তিনি বেশ পরিচিত, মানে গ্লোবাল ইকোনমিক ওয়ার্ল্ডে খুবই পরিচিত একটা নাম। তো এই দুজনের সাথে যে মিটিং করেছেন এটা কিন্তু আমরা প্রকাশ্যে পাইনি, তার মিডিয়া উইং বলেন বা কেউ এটা বলেনি। এই 2টো মিটিং কেন গোপন করা হয়েছে? কারণ এই
দুজন লোকই আবার ক্লিনটন ফাউন্ডেশন ও ওপেন ফাউন্ডেশনের সাথে খুব ক্লোজলি লিঙ্ক। তো এদের এরা সবাই মিলে চাচ্ছে ডক্টর ইউনূসকে সেভ করতে। বাংলাদেশে তার যে এরকম একটা নাজুক অবস্থা হবে এটা কেউ ধারণা করতে পারেনি, আমার মনে হয় ডক্টর ইউনূসও ধারণা করতে পারেনি। তবে সমস্যা হয়েছে দুই জায়গায়, দেশ পরিচালনায় ব্যর্থ, ওদিকে তাদের মুরব্বী যে বাইডেন প্রশাসন তাদের পরাজয়। এই বাইডেন প্রশাসন যে কোনোদিন পরাজিত হতে পারে এটা কিন্তু ডক্টর ইউনূস গঙের কোনো ক্যালকুলেশনেই ছিল না। ট্রাম্প এসে একটা চরম ভেজাল বাঁধায় দিচ্ছে। তো এই অবস্থায় মানে এই গোপন মিটিং করে তারা চেষ্টা করেছে যে কিভাবে ডক্টর ইউনূসকে প্রোটেক্ট করা যায় বা রেখে দেওয়া যায়। তো এই অবস্থায় 29শে জানুয়ারি জর্জ সরোসের ছেলে অ্যালেক্স সরোজ বাংলাদেশে আসছেন এবং অ্যালেক্স সরোজ হলো ওপেন ফাউন্ডেশনের বর্তমান চেয়ারম্যান। এই ওপেন ফাউন্ডেশন কিন্তু এই পৃথিবীর বিভিন্ন দেশে নির্বাচিত সরকার উৎখাত করার জন্য ষড়যন্ত্র করে এবং ফান্ডিং করে, এবং এরা আমেরিকান ডিপ স্টেট, যে বাইডেন প্রশাসনের যে ডিপ স্টেট ছিল সেই ডিপ স্টেটের সাথে খুব ওয়েল কানেক্টেড ছিল। তো এখন এই অ্যালেক্স সরোজ এসে তিনি ডক্টর ইউনূসের সাথে মিটিং করেছেন এবং তিনি কিছু প্রপোজাল দিয়েছেন। তার মধ্যে হলো একটা হলো এই আমাদের টেকনাফ অঞ্চল ও পাশে আরাকান অঞ্চল, এইখানে কিছু মিলিটেন্ট গ্রুপ আছে, সশস্ত্র জঙ্গি গ্রুপও বলা যেতে পারে বা সশস্ত্র গ্রুপ আছে। তার মধ্যে একটা হলো আরসা, আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি, আর একটা হলো আরএসও রোহিঙ্গা সলিডারিটি অর্গানাইজেশন, আর একটা আরাকান রোহিঙ্গা আর্মি, আর একটা হলো ইসলামী মহজ। এই চারটা অর্গানাইজেশন এরা এই আরাকান রিলেটেড বিভিন্ন ফাইটে জড়িত, এরা বিভিন্ন বিচ্ছিন্নতাবাদী গ্রুপ। তো এই চারটা অর্গানাইজেশন নিয়ে একটা দ্য ফোর ব্রাদার্স অ্যালায়েন্স গঠন করার প্রস্তাব দিয়েছেন এই অ্যালেক্স সরোজ। আর এদিকে বাংলাদেশ থেকে এই হেফাজতে ইসলাম, হিজবুত তাহরির আর আনসারুল্লাহ বাংলা টিম, এই তিনটা মিলে ইসলামিক রেভলিউশনারি আর্মি গঠন করার একটা প্রস্তাব দিয়েছেন এবং এই 7টা সংগঠনের একটা জোটের মতো করে এদের সাথে বিভিন্ন সময়ে কিন্তু এর পরে মিটিং করেছে। পাকিস্তানের হাইকমিশনার সৈয়দ আহমেদ মারুফ, তিনি 6 ফেব্রুয়ারি কক্সবাজার গিয়েছিলেন এবং তিনি উখিয়া এবং ওদিকে মিটিং করেন এবং তিনি একটি গোপন মিটিং করেন এই সেন্ট মার্টিনগামী একটি জাহাজে, যেটার মালিক ছিল যুদ্ধ অপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত মীর কাসিম। তার জাহাজে মিটিংটা করেছিল এই যে ফোর ব্রাদার অ্যালায়েন্স। আর সেখানে বাংলাদেশের এই ইসলামিক রেভলিউশনারি আর্মির যে নামগুলো বললাম এরা, এবং সেখানে জামাতে ইসলামের শীর্ষ পর্যায়ের নেতারাও ছিলেন। তো তারাও কিন্তু একটা মিটিং করেছেন যে এইখানে কি করে তারা তাদের সশস্ত্র কার্যক্রম বৃদ্ধি করতে পারেন। আমাদের যে বন ও পরিবেশ উপদেষ্টা আছে রিজওয়ানা হাসান, তিনিও এই 7টি সংগঠনের সাথে বসেছেন। তো প্ল্যানটা হলো যে এই 7টি সংগঠনের মাধ্যমে এই আরাকান স্টেট এবং কক্সবাজার, টেকনাফ, এই পুরো এলাকাটা একটা সশস্ত্র তৎপরতা বৃদ্ধি করা এবং এই পুরো এলাকায় একটা অস্থিরতা তৈরি করা, এবং এই সমস্ত কাজের জন্য ফান্ডিং করবে ক্লিনটন ফাউন্ডেশন আর সরোজ ফ্যামিলির ওপেন ফাউন্ডেশন, আর অস্ত্র দেবে পাকিস্তানের আইএসআই। তো এই কারণে পাকিস্তানি হাইকমিশনারও সেখানে যে মিটিং করেছে এবং তারা একটা তালগোল পাকানোর ব্যাপক ষড়যন্ত্র করছে এবং ওই গ্রুপের মাধ্যমে সারা বাংলাদেশকে অস্থির করারও একটা পরিকল্পনা ভবিষ্যতে তাদের আছে। এখন এই অবস্থায় রোহিঙ্গাদের সামগ্রিকভাবে অর্গানাইজ করার জন্য, যাতে রোহিঙ্গারা ওই ফোর ব্রাদার্স অ্যালায়েন্সের প্রতি অনুগত থাকে, এই সব করার জন্য তারা জাতিসংঘ মহাসচিব এই গুতেরেসকে নিয়ে আসছে এখানে, এবং গুতেরেস বাংলাদেশে আসছেন এবং আগামীকাল তিনি কক্সবাজার যাবেন। তো এই গুতেরেস আগামীকাল মানে হলো শুক্রবার, তো শুক্রবার তিনি কক্সবাজার যাবেন। তো এই গুতেরেসের প্রেজেন্সটা তারা বলছে যে রোহিঙ্গাদের ফান্ডিং কমে যাচ্ছে, তো এই জাতিসংঘের মহাসচিব আসবে, মিটিং করবেন, তিনি গ্লোবালি একটা ফান্ডের জন্য অ্যাপিল করবে। এটা একটা লক্ষণ যেটা আমাদের বলা হচ্ছে। আর হিডেন লক্ষণ হলো যে এর মধ্য দিয়ে সামগ্রিকভাবে রোহিঙ্গাদের ঐক্যবদ্ধ করা, রোহিঙ্গাদের মধ্যে একটা প্রাণ চাঞ্চল্য আসবে যে হ্যাঁ, দে আর ডুইং লট অফ থিংস ফর আস। কিন্তু মূল হলো যে এই টোটাল যে মানে
কয়েক লক্ষ, প্রায় 10 লক্ষ বা তারও কম বেশি একটু হবে, যে রোহিঙ্গারা আছে তাদের অর্গানাইজ করে এই যে সশস্ত্র তৎপরতা, বিচ্ছিন্নতাবাদী তৎপরতা, সন্ত্রাসী তৎপরতা, এই 7টি সংগঠন এবং পার্টলি এদের সাথে আবার জামাত শিবিরও আছে, এই সব মিলিয়ে তাদের যে একটা বিরাট ষড়যন্ত্র, সেটাই মানে বাস্তবায়িত করার জন্য এবং এটাকে একটু এগিয়ে দেওয়ার জন্য আমাদের এই জাতিসংঘের মহাসচিবকে নিয়ে আসা হয়েছে। আমি আজকে আমি যে আমার সর্বশেষ এপিসোডে আমি বলেছিলাম যে আমি জাতিসংঘের মহাসচিব কেন বাংলাদেশে এসেছে আপনাদের বলবো, তো সেটা আমি বললাম। এই লিঙ্কগুলো হলো যে আমি আপনাদের প্রশ্নের উত্তর খুঁজতে গিয়েছিলাম যে ইউনূস এত অ্যাগ্রেসিভ কেন, চলে যাবে, তার পায়ের নিচে মাটি নাই, তারপরেও সে মানে কথা বলে যাচ্ছে একের পর এক, কোথাও থামছেন না। হ্যাঁ, তার ছাত্র গুন্ডা বাহিনীও একের পর এক কথা বলে যাচ্ছে। তো সেই অবস্থায় মূল ষড়যন্ত্রটাই হলো বাংলাদেশকে তারা যখন চলে যাবে এবং যদি মানে তখন তারা বাংলাদেশকে অস্থিতিশীল করে একটা প্রস্তুতি নিয়ে রাখছে। শুধু বাংলাদেশ না, ওইদিকে যে আরাকান স্টেটটা, যেটা মায়ানমারের একটা অংশ, যেটা যে কোনো দিন রাষ্ট্র হয়ে যেতে পারে, আরাকান আর্মি সেখানে ডমিনেট করছে, সেইখানে তাদের বিরুদ্ধেও একটা সশস্ত্র তৎপরতা চালানো এবং এখানে পাকিস্তান এবং ওদিকে চীনও এখানে একটা মদত দিবে, কারণ আরাকান আর্মির সাথে অলরেডি ভারতের একটা খুব ভালো সম্পর্ক হয়ে গেছে এবং তারা ইন্ডিয়ার ব্যাক পাচ্ছে এবং সম্ভবত এখানে আমেরিকারও একটা ইন্টারেস্ট বা আমেরিকার একটা ইনভলভমেন্ট থাকবে বলে আমি আশা করি। কিন্তু আমি আগেই বলেছি যে যেহেতু ইউক্রেন নিয়ে অন্যান্য বিষয় নিয়ে ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন ব্যস্ত আছে, ওইটা একটু থিতু হলেই তারা কিন্তু সাউথ এশিয়া, এই মিয়ানমার, বাংলাদেশ, পাকিস্তান, এই জায়গায় তারা কনসেন্ট্রেট করবে এবং তাদের যে অ্যাসিস্ট্যান্ট স্টেট সেক্রেটারি পল কাপুর আছে, সেও এই বিষয়গুলো দেখবে। তো এই হলো মানে ব্যবস্থা। সুতরাং হতাশ হবার কিছু নাই। ডক্টর ইউনূস ইজ লিভিং, বাট হি ইজ গিভিং হিজ লাস্ট ট্রাই, which is very understandable.